বাবা মারা যাবার 40 দিন পরেই মা আমাদের রেখে নতুন বিয়ে করে নেয়। দিনগুলোর কথা আমার এখনও খুব ভালো করে মনে পড়ে। আমি ফুপু বাড়িতে থাকতে শুরু করি। ফুপু ও দাদি মিলে আজকে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমি শুনেছি আমার বর নাকি বুড়ো, অনেক বয়স, আমার থেকে অনেক বড় তিনি। বাসর ঘরে আমার কোলের কাছে বসে আছে আমার 5 বছরের ছোট্ট ভাই নোভান। আমার মা আমার ছোট্ট ভাইকে ছেড়ে চলে গেছে। এখন বলতে গেলে আমরা 2 ভাই বোনই এতিম। বেশ কিছুদিন পরে শুনেছি মা নাকি নতুন বিয়ে করেছেন, নতুন বাপ হয়েছে। আর আমাকে আর আমার ভাইকে নানু বাড়িতে যেতে নিষেধ করেছেন তিনি। আমরা যেন তার বাপের বাড়িতে না যাই। দাদি সেই দিন অশ্রু চোখে আমাকে আর আমার ভাইকে ফুপু বাড়িতে নিয়ে আসেন। ফুপা তো 2 ভাই বোন, ফুপা সহ ছিলাম আমরা বাড়িতে, যদিও বসিয়ে রেখে কখনো খাওয়ানো হয় না আমাদের। এই তো সকাল ঘুম থেকে উঠে থালা বাসন মেজে ঘরদর পরিষ্কার করে তারপর খাবার জুটলো কপালে। এতই আমি খুব খুশি ছিলাম। ছোট ভাইকে নিয়ে দাদির ঘরে এক কোণে জায়গা ছিল ঘুমানোর। দাদির তো এক ছেলে, এক মেয়ে, তার মধ্যে ছেলেটা মরে গেছে, তাই মেয়ের বাড়িতে আশ্রয় নিল সে। আমাদের ফেলে দিতে পারেনি বলে কাছে টেনে নিল। ফুপু পরিষ্কার করে বলে দিয়েছিল, বাড়িতে কাজ করলে ভাত পাবি, নয়তো দুজনকে এতিমখানায় রেখে আসবো। আমি ভয়ে কিছু বলতাম না, কারণ আমার ছোট্ট ভাইয়ের কী হবে যদি আমি মুখে মুখে তর্কে জড়াই। বেশ কিছুদিন ভালোই চলছিল বাড়িতে, কাজকর্মে ভাত খাচ্ছিলাম। একদিন ফুপা মশাই বললেন তার মালিকের ছেলে নাকি আমাকে পছন্দ করেছে, আমাকে বিয়ে করতে চান। আমার সাথে তাকে বিয়ে দিলে নাকি ফুপা মশাই এর সকল অগ্রিম ঋণ দেনা পাওনা শোধ হয়ে যাবে। তারা আর কোনো টাকা পয়সা নেবেন না, বরং আরও দেবে ফুপাকে ব্যবসা প্রতিষ্ঠান করে খাওয়ানোর জন্য। ফুপা ও ফুপি যেন চাঁদ কপাল খুলে গেল দিনের মধ্যে। আলাদিনের চেরাগের মতো দত্ত এসেছে, তাদের সব ইচ্ছা যেন পূরণ হচ্ছে। তাই ফুপা কোনো কথা ছাড়াই বিয়ে দিয়ে দিল আমাকে। এখন বাসর ঘরে বসে আছি, আমি এখনও আমার রনু আপুর কথা মনে হচ্ছে। সে বলেছিল, আসল শোন, তোর বিয়ে হয়েছে দামড়া বুড়ো ব্যাডারের সাথে, সংসার করতে পারবি তো? ফুপাতো বোন রনুর কথাই সেই দিন আমি দাদির পায়ে পড়ে কান্না করেছিলাম আর বলছিলাম আমি এই বিয়ে করব না দাদি। আমার দাদি রাবিয়া খানম সেই দিন খুব করে বুঝিয়ে বলেছিলেন, আরে পাগলি মেয়ে, বেড়া মানুষ, এর বয়স দিয়ে কি হয়? বেড়া তো বাড়ায়, ছেলে মানুষের বয়স দেখার দরকার নেই। এই ছেলে ভালা, তোরে সুখে রাখবে, তোর বাবার মতো নেশাখোর না, মাদক আসক্ত তো আর না, বুঝলি? আমিও চিন্তা করলাম দাদির কথাই। এইখানে ফুপু কাজ করলে খাবার দেবে, মা নেই আমার কাছে। বাবার অত্যাচারের কথা মনে করে রাজি হয়ে গেছি আমি, আর বলে দিয়েছি শর্ত হিসেবে, যৌতুক হিসেবে আমি আমার ছোট ভাই নুবানকে নিয়ে যাব। এটা না মানলে বিয়ে হবে না। তারা তাই মেনে নিল কোনো কথা ছাড়াই। আমার ভেতরে ধরফরিয়ে উঠছে, এই বুঝি দম বেরিয়ে আসবে। শুধু তো কবরটুকু বলছি আমি। বিয়ের স্বামীর মুখের দিকে ভয়ে তাকিয়ে দেখিনি আমি। একটু পর দরজা খুলে যাওয়ার আওয়াজ ভেসে আসলো আমার কানে। আমিও গুটি নিয়ে বসলাম, ভাইয়াকে ঝাপটে ধরলাম। মানুষটা বিশাল বড়, অনেক বড়, পিঠ হাত পা আমার মতো মেয়েকে গিলে ফেলবে, তার জন্য একদিনের ব্যাপার। কিছু বললাম না, চুপচাপ শুধু দেখতে থাকলাম কি করে আমার সাথে। ভয়কে লুকিয়ে রাখার চেষ্টা করলাম। আমার কাছে আসলো ধীরে ধীরে আর বলল, তোমার ভাইয়ের নাম কি? আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। নিজের ভিতরে যোগ গিলে খুব কষ্টে বললাম, ওর নাম নোভান ইসলাম। মানুষটা বলল, মাশাল্লাহ, খুব সুন্দর নাম তো তার। আমার নাম জানো? আসল। আসল তখনও বলল, হ্যাঁ জানি, তবে ভুলে গেছি, মনে পড়ছে না। কি নাম? বোকার মতো আবার উল্টো প্রশ্ন ছুড়ল তাকেই। আমার নাম সাদ আমির চৌধুরী। তোমার ভাইকে আসতে বলো আমার কাছে, আমি তার বড় ভাই হব। নোভান আসলের কোল থেকে
নেমে এসে চাঁদকে জড়িয়ে ধরে আর ছোট কণ্ঠে বলে, তুমি আমার বোনকে মেরো না ভাইয়া, তুমি আমায় যা করতে বলবে তাই করব। এখন আমি বড় হয়ে গেছি, সব কাজ করতে পারি, তোমার সব কাজ করে দেব, সত্যি বলছি, শুধু আমার বোনকে কষ্ট দিও না। নোভানের কথাই চাঁদ মৃদু হাসে বলল, আমি তোমার বোনকে মারবো কেন? তোমার বোন তো আমার বিবাহিত স্ত্রী, আর তুমি হলে তার ভাই। চাঁদ নোভানের মুখের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে আবার বলল, আগে এটা বলো, তোমার সামনে দাঁতগুলো কোথায় গেছে? নোভান যখন কথা বলছিল তখন ওর মুখের দাঁত ফাঁক করে কথাগুলো যেন একটু একটু করে বেরিয়ে যাচ্ছিল, কারণ তার সামনে একটাও দাঁত নেই। নোভান তার উত্তরে বলল, আমার দাঁতের ফাঁকে প্রতিদিন রাতে নাকি হামজা ভাই মাছ ধরতো জাল ফেলে, তাই এমন হয়েছে। তুমি জানো না? চাঁদ এমন আজব কথা শুনে হেসে উঠল আর বলল, কই না তো, জানি না আমি। তোমার দাঁতের ফাঁকে মাছও ধরা যায় নাকি? আরও জোরে হেসে দিয়ে আবারও বলল, দারুণ ব্যাপার কিন্তু, তাহলে আজ আমি জাল ফেলবো, কি বলো? আর এটা বলো তো, হামজাকে তোমার ভাই নাকি? নোভান তখন বলল, তুমি হামজা ভাইয়াকে চেনো না? আমার সাবিনা ফুপির ছেলে, আসল আপুকে অনেক ভালোবাসে সে। সে তো আমার দুলাভাই হওয়ার কথা। হামজা ভাই আপুর বিয়ের একদিন আগে বিদেশে চলে গেছে। ফুপু যখন আমাকে আর আপুকে মারতো তখন হামজা ভাইয়া ফুপির হাত থেকে আমাদের বাঁচাতো। সে অনেক ভালো। নোভান, এইসব কি বলছিস? মার খাবি? এত কথা কি করে শিখলি? ওর কথায় কান দেবেন না, ও অনেক ছোট। এমন কিছুই না, হামজা ভাইয়া শুধু একদিন ফুপির মার খাওয়ার থেকে বাঁচিয়েছিল বলেই এই কথা বলছে সে। আপনি ওর কথায় রেগে যাবেন না, ও অনেক ছোট, কি বলতে হয় সে এখনও বুঝে না। আসল অনেক ভয়ে ভয়ে কথাগুলো বলল। মানুষটা আসলের থেকে উচ্চতায় অনেক বড়। চাপ দাড়ির মাঝখানে যেন ঠোঁট জোড়া লুকিয়ে শব্দ বের করছে। ভারী কণ্ঠের আওয়াজ তার। রাজা মহারাজা যেমন হুঙ্কার দিয়ে দেশ শাসন করে, ঠিক তেমন কণ্ঠ। লোকটা আসলের কথায় ধীর হেঁটে তার কাছে গিয়ে নোভানকে হাত ধরে রেখে দিয়ে বলল, ভয় পাওয়ার কিছুই নেই, আমি রাক্ষস না যে খেয়ে ফেলবো তোমাদের। তোমরা কি আমাকে দেখে ভয় পাচ্ছ? পাশ থেকে নোভান হাসি মুখে বলল, একদম না, তুমি তো আমার ভাইয়া, ভয় পাবো কেন? নোভানের কথায় চাঁদ নোভানকে কাতুকুতু দিয়ে বলল, ঠিক ঠিক, ভয় কেন পাবে? আমি তো তোমার ভাইয়াই হই। আচ্ছা, এখানে ঘুমিয়ে পড়ো। মাঝখানে নোভান ঘুমাবে, খাটের দুধারে দুজন ঘুমাবে। আসল তোমার কিছু বলার আছে আমাকে? কিছু খাবে? এনে দেব? আসল তখনও ঠিকভাবে উত্তর দিল না, মাথা নেড়ে শুধু না করে দিল, তার কিছু লাগবে না। আর কথা না বাড়িয়ে খাটের এক পাশে শুয়ে পড়ল আসল। নোভানও তার বোনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। চাঁদ কিছু বলতে চেয়েও বলল না। মেয়েটা ভীষণ ক্লান্ত, এখন এসব নিয়ে না ভাবাই ঠিক। চাঁদ কিছু না বলে ঘরের লাইট বন্ধ করতে যাবে, ঠিক তখনই আসল বলল, অন্ধকারে আমার খুব ভয় করে, দয়া করে আলো বন্ধ করবেন না। আসলের কথায় চাঁদ মাথা ঘুরিয়ে একবার দেখে নিল তাকে। অনেকটা কুকড়ে নোভানকে নিয়ে শুয়ে আছে। আর কিছু বলল না সে। ঘরের লাইট অফ করলো না, জানালার পাশে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে দেশলাই বের করে সিগারেটে আগুন ধরিয়ে মুখে ধরল। জানালার পর্দা সরিয়ে বাইরে অন্ধকারের দৃশ্য অনুভব করতে শুরু করলো। এখনও তার মনে পড়ে তার জীবনের সেই মারাত্মক দৃশ্য, জ্বলন্ত দুর্ঘটনার কথা, কালো অন্ধকারের কথা, সেই কালো অমাবস্যার রাতের অ্যাক্সিডেন্টের কথা, যা তাকে দিনে দিনে করে করে খাচ্ছে। এখনও সেই ট্রমা থেকে যেন সে বের হতে পারছে না। এই কথা মনে করতেই চাঁদের কপালে যেন ঘাম জমে গেল। সকালে মিষ্টি রোদ এসে পড়েছে বাড়ির উঠানে। রাবিয়া খানম বার কয়েক আসলকে ডাক দিয়ে উঠল। চেয়ারে বসেই পর মুহূর্তে ভাবল, তার তো বিয়ে হয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে এলো রুনু। সে বলল, কি ও বুড়ি, এই চিৎকার করছিস কেন? কাল তো মা মেয়ে মিলে দুই ভাই বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি, আজকে আবার দরদ উঠলে উঠছে নাকি? নাটকে কিন্তু তোরা মা
মেয়ে সেরা, নোবেল পাওয়ার যোগ্য রাখিস। রাবিয়া খানম রুনুর কথাই বলল, এমন করে বলছিস কেন রুনু? আমরা যদি আসলে খারাপ চাইতাম তাহলে অমন বড় ঘরে ওকে বিয়ে না দিয়ে তোকে দিতাম। রুনুর চোখে মুখে যেন আগুনের লাভার মতো জ্বলে উঠল। রাগে ফেটে যাবে এমন অবস্থা। রুনু বলল, ওই রকম বাপ বয়সী লোককে বিয়ে করার আগে বিষ খাবো আমি, তবুও বিয়েতে বসবো না। বলির পাতা হিসেবে যাকে মা মেয়ে পেয়েছো তাকেই বলি দাও, আমার দিক নজর দিতে এসো না, বলে দিচ্ছি। আর নিজের মেয়ের কানে এমন বিষ ঢোকালে বাড়িতে তোর জায়গা হবে না, বুড়ি বলে দিলাম আমি। কাট কাট গলায় কথাগুলো বলল রুনু। মুখ ভেঙচিয়ে আবার ঘরে ফিরে গেল সে। রুনুর কথায় রাবিয়া খানম চোখের পানি মুছে নিলেন। চোখের পানিতে যেন তার চশমা গোলা হয়ে গেল এক মুহূর্তে। সে কি ইচ্ছে করে তার আসলকে নিজের কাছ থেকে সরিয়েছে? এরও যে হাজারো কারণ আছে। আসলের বাবা যখন অ্যাক্সিডেন্টে তার ছিন্ন ভিন্ন দেহ আনা হয়েছিল, তখনকার কথাগুলো এখনও তার মনে পড়ে। তার ছেলের বইয়ের অভিনয় করা কান্না, মা হয়ে বেঁচে থেকে নিজের ছেলের অর্ধেক মৃত্যুদেহ কি দেখা, এগুলো কি কম ছিল তার জন্য? কোনো মা কি চায় তার আগে তার সন্তান মারা যাক? নিয়তি যে বড় কঠিন জায়গায় এনে ফেলেছে তাকে। এই ছোট্ট বউটা উঠছো তুমি, আমি কিন্তু তোমার দেবরের বউ হই, এর মানে হচ্ছে আমরা দুজা। তুমি কিন্তু ভারী মিষ্টি দেখতে, মাশাআল্লাহ। সকাল সকাল ঘরে প্রবেশ করেই মেয়েটা কথাগুলো বলল বেশ হাসি মুখে। আসল বেশি কিছু বলল না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল আর ভাবল, এই মেয়েটার বয়স কত বা হবে? এই 20-20 হবে। পরনে লাল খয়েরি শাড়ি, চোখে মুখে বেশ লাজুকময় হাসি লেগেই আছে। চোখে মুখে হাজারো খুশির ছাপ লেগে আছে। মনে হয় এমন মনে যে তার মধ্যে কোনো কষ্ট নেই। আসল তার কথাই বলল, হ্যাঁ আমি উঠেছি, কিন্তু এখনও পোশাক ছাড়া হয়নি আমার। আসলের পিছনে কাপড় খামচে ধরে আছে ছোট্ট ছোট্ট আঙুলগুলো। মেয়েটা তা দেখে বলল, তোমার ভাই আমাকে দেখে ভয় পাচ্ছে নাকি ভাবি? লুকিয়ে আছে যে। আসল বেশ অবাক হয়ে বলল, কাকে ভাবি বলছো আপু? আমি তো ছোট আপনার। মেয়েটা তার প্রশ্নে বলল, কেন, তোমাকেই বলছি আমি। তুমি বয়সে যতই ছোট হও না কেন, সম্পর্কে তুমি আমার বড়, বুঝলে? তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো। আমার নাম কিন্তু পারুল। আসল থতমতিয়ে বলল, আরে না না, তা কি করে হয়? তখন পারুল বলল, কেন হয় না? আচ্ছা ঠিক আছে পারু আপু বলো, নইলে বাড়িতে সবাই খারাপ বলবে। আমি না হয় তোমাকে ভাবি ডাকলাম। আচ্ছা ভাইয়া কোথায়? আসল মাথা ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকালো। পারুল বুঝে গেল চাঁদ কোথায়। চাঁদ ওয়াশরুম গেছে। পারুল সেই দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি তৈরি হয়ে নিচে এসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। তারপর নোভান দিকে তাকিয়ে বলল, এই যে ছোট্ট রুস্তম, আমাদের পরিবারে কাউকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। আমার কাছে এসো, অনেক খেলনা দেব তোমাকে। আসলের পিছন থেকে নোভান বলল, তার দরকার নেই, আমি অনেক বড়, ছোট্ট না, আমি খেলনা নিয়ে খেলি না। কাল রাতে ভাইয়া বলছে তার সাথে আমাকে কাজে নিয়ে যাবে। চাঁদ যে কোনো এক সময়ে এই কথা বলেছিল তা এখনও মনে রেখেছে নোভান। পারুল নোভানের কথা শুনে মুচকি এসে বলল, ওরে বাবা, তাহলে তো নাস্তা পানি করে নিতে হবে তোমাকে। জলদি করে নিচে চলেও, আমরা নাস্তা করব, তারপর তুমি ভাইয়ার সাথে অফিসে যাবে, ঠিক আছে? বলেই নোভানের হাত ধরে ড্রয়িং রুমের দিকে নিয়ে যায় আর আসলকে বলে দেয় তৈরি হয়ে নিচে আসতে। আসল বিছানার কাছে গিয়ে সব কিছু পরিষ্কার করতে শুরু করে। একটু পর ওয়াশরুম থেকে চাঁদ বেরিয়ে এসে বলে, এই শুনছো তুমি? তুমি কি শার্টের বোতাম লাগাতে পারো? শার্টের বোতাম ছিঁড়ে গেছে, একটু ঠিক করে দিলে খুব ভালো হয় আমার। একটা শার্টও আয়রন করা নেই, এখন বুঝি না বাড়িতে সবাই কী যে করে। আসল চাঁদের মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো যে সে বোতাম লাগাতে পারে। চাঁদ তখন বলল, ওই যে খাটের পাশে টেবিলে যে পটটা আছে
ওখান সুইচ সুটা আছে, দেখো পেয়ে যাবে। দেখেছিলাম আমি ওইখানটায়। আসল সেখান থেকে তা নিয়ে চাঁদের কাছে গিয়ে খুব মিনমিন করে বলল, কোথায় শার্ট? চাঁদ আসলের হাত ধরে হাতে ছোট্ট বোতামটি দিয়ে নিজের বুকের দিকে ইশারা করলো। বোতামটা তার পরনের শার্টটিতে লাগাতে হবে। চাঁদের একটু আগে গোসল করে বেরোনোই তার কপাল বেয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। সুই সুতা নিয়ে আসল চাঁদের আরও কাছাকাছি চলে গেল সেলাই করে লাগিয়ে দেবে বলে। আসল যেন চাঁদের বুকে অবধি হাত বাড়াতে পারছে না। আসল পা দুটো উঁচু করে দাঁড়িয়ে সেলাই করার চেষ্টা করলো, তবু যেন ব্যর্থ হলো সে। খুব চেষ্টা করার পরও সফল হলো না। এতক্ষণ ধরে শুধু মুখ বন্ধ করে দেখে চলেছে চাঁদ আসলের এই কর্মকাণ্ড। অনেক সময় ধরেই চেষ্টা করছে আসল, এবার আর চেষ্টা করতে দিল না চাঁদ। আসলের কোমর ধরে তাকে উঁচু করে নিজের কাছে টেনে নিল। আসল তা দেখে ভয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। চাঁদ ফিসফিস করে বলল, চোখ বন্ধ করলে ঠিক করবে কি করে শার্ট? জলদি করে শার্টটা ঠিক করে দাও। আসলের হাত কাঁপতে শুরু করলো। ইটের মতো শক্ত হাত যেন তার নরম তুলতুলে কোমরকে তছনছ করে দিচ্ছে। কিন্তু সেই ভয়ে কিছু বলতে পারছে না। সে নিজের মতো করে অনেক চেষ্টা করছে নিজেকে ঠিক রাখার, কিন্তু এক পর্যায়ে তার হাতের সুই ফুটে রক্ত বের হয়ে আসে। আর সে রক্ত দেখেই চাঁদ আসল বেহুশ হয়ে চাঁদ আমির চৌধুরী বুকে ঢলে পড়ে যায়। খাবার টেবিলে বসে সবাই যেন অপেক্ষা করছে বাড়ির বড় কর্তার জন্য। হ্যাঁ, সে হলো চাঁদের বাবা জামান চৌধুরী। খাবার টেবিলে তিনি এসে বাকি সবার উদ্দেশ্যে বললেন, আর দেরি করতে হবে না, খেয়ে নাও সবাই। চাঁদের বাবার পাশে ছোট্ট নুবান বসে পড়ল খেতে। জামান চৌধুরী তা দেখে একবার তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করে নিলেন। একটু পর রান্নাঘর থেকে ছুটে খাবার টেবিলে একটা বাটিতে করে নিয়ে এলো চাঁদের মা আফসা বেগম। ধরপড় করে কাজের মেয়ে চুমকিকে বলে, এই চুমকি, জলদি গিয়ে তোর বড়বাবুর জন্য ঘিয়ের কটাটা নিয়ে আয়। চুমকি আফজা বেগমের কথায় রান্নাঘরে চলে গেলে তা আনতে। এসব কাজকর্ম দেখে জামান চৌধুরী বললেন, আহ আফজা, তোমাকে না আমি কতবার বলছি এইভাবে দৌড়াদৌড়ি করবে না, অসুস্থ হয়ে পড়বে। বাড়িতে দুইটা ছেলের বউ থাকতে তোমাকে কেন এসব করতে হবে? পাশ থেকে জামান চৌধুরীর ছোট্ট মেয়ে রৌশনী বলল, বাবা, আসল সে নয় নতুন বউ, তার কথা নয় বাদ দাও। ছোটভাবে কি হবে? তাকে আমি সারাদিনে একবারও রান্নাঘরে দেখলাম না। মহারানী 5 পা ফেলেছে মনে হয়। আমার ভাইদের কাণ্ড দেখে আমি অবাক হই। 2 ভাই মিলে রাস্তার মেয়ে মানুষকে উঠিয়ে এনে বিয়ে করেছে, যাদের মধ্যে সামান্য পরিমাণও কোনো জ্ঞান বুদ্ধি নেই। গরিবের মেয়ে কাজের বেলায় শুধু ফাঁকিবাজি। আহ রোশনী, চুপ করো তো। ওরা কিন্তু এ বাড়ির বউ, তোর ভাবি হয়। এসব বলা ঠিক নয়। ওদের সম্পর্ক ভাবি হয় তোর, একদিনের হলেও ভাই বড় তোর। এমন করে আর কোনো দিন যেন তোকে না বলতে দেখি। এসব শিক্ষা কোথা থেকে পাস তুই? মেয়ের রোশনীর কথায় মা আফসা বেগম বললেন কথাগুলো। পাশ থেকে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলছে পারুল। গলা যেন বার হয়ে আসছে। চোখের পানি মুছতে মুছতে কিছু না বলে কথাগুলো শুনে রান্নাঘরের দিকে পা বাড়ালো পারুল। একটু পর কেউ একজন সিঁড়ি থেকে নামতে নামতে বলল, কাকে কি বলছিস রোশনী? ভেবেচিন্তে বলছিস তো? মনে রাখবি, সে তোর ভাইয়ের বউ, এই মাহিদ হুমের চৌধুরীর বউ। ঘুরে বেড়াতে এসেছিস বাপের বাড়িতে, কিছুদিন থেকে শ্বশুর বাড়িতে ফেরত যা। এইসব কথা বলার কার অধিকার নেই তোর। মাহিদের কথায় রৌশনী কাঁদো কাঁদো গলায় বলল, দেখছো মা, দেখছো তোমার ছেলে কি বলছে? তুমি কিছু বলবে না? আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে সে। মাহিদ বোনের এমন কথা শুনে হা বনে গেল আর বলল, লে, আমি কখন তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললাম? বললাম ঘুরে ফিরে চলে যা। তোমরা চুপ করে, অনেক হয়েছে।
বাবা জামান চৌধুরী ধমক দিতেই সবাই চুপ হয়ে গেল। জামান চৌধুরী বললেন, চাঁদ কোথায়? এখনও আসেনি কেন? দিন দিন বাড়ির সব নিয়মে কানুন কি পানি ঢালা হচ্ছে নাকি? জামান চৌধুরীর কথায় হাফসা বেগম বলল, চলে আসবে হয়তো, আজ তার শরীর খারাপ। জামান চৌধুরী বললেন, বাড়ির ছোট্ট বউকে আদব কায়দা শিখিয়ে দেবে। এই বাড়িতে অশিক্ষিতদের কিন্তু জায়গা নেই বলে দিলাম আমি। আসলকে বিছানায় শুইয়ে দিয়েছে চাঁদ, তার এখনও জ্ঞান ফেরেনি। পাশে টেবিল থেকে গ্লাসে পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দেয় চাঁদ আর বলে, এই আসল, এই তুমি কি ঠিক আছো? গালে বেশ কয়েকবার আলতোভাবে থাপ্পড় দেয়, আবারও পানি ছিটিয়ে দেয় চোখে মুখে। একটু পর ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে, আর রক্ত রক্ত বলে চিৎকার করে উঠে। কোনো দিকে না তাকিয়ে এমন অবস্থা দেখে চাঁদ আসলকে ঝাপটে ধরে জড়িয়ে ধরে আর বলে, এই তোমার কি হয়েছে? এখানের কোনো রক্ত নেই, আমার দিকে তাকাও, এই দিকে বলেই আসলের থুতনি উঁচু করে নিজের দিকে তাকিয়ে নেয়। আসল বড় বড় চোখ করে তাকে দেখতে থাকে। দুজন দুজনকে নির্বাক চাহনিতে দেখতে শুরু করে। একটু পর বাইরে থেকে আওয়াজ আসে, ভাইয়া আসবো? চাঁদ আসলের কাছ থেকে সরে এসে বলে, হ্যাঁ আয়। চাঁদের কথাই চাঁদের ছোট ভাই মাহিত ঘরে প্রবেশ করে আর বলে, ভাইয়া তোমার সাথে কিছু কথা ছিল অফিসের কাজ বিষয়ে, যদি তাড়াতাড়ি বাইরে আসো তো খুব ভালো হয়। মাহিদের কথায় চাঁদ বলল, হ্যাঁ আমি আসছি, তুই যা। একটু পর নিচে আসছি আমি। মাহিত মাথা উঁচু নিচু করে নিচে নেমে আসলো। অনেক দিন হয়ে গেছে মনে হয়, এমন লাগতেছে আমার। আসল রে দেখি নাই, খুব মনে পড়ছে মাইয়াডারে। রাবিয়া খানমের কথায় আসলের ফুপু সাবিনা বেগম বললেন, বেশি আর কথাই হইল না মা, আজ আর কাল দিয়ে সবে 2 দিন, তার মধ্যে এত মনে পড়ছে তোমার? আসলের দাদি রাবিয়া খানম বললেন, বাচ্চা মাইয়ারে বিয়ে দিলি, বয়স সবে 15 বছর, তার আর বয়সের তুলনায় মাইয়াডা অনেক বুদ্ধিমতী, অনেক গুণী জ্ঞানী মাইয়া আমার। আর বিয়ে হইল কার সাথে? 32 বছরের স্যারার সাথে। ভাইবা দেখছস সাবিনা, এত বয়সের পার্থক্য। যদিও আমি আগের জামানের মানুষ, আমাদের জামানায়ের এটা ধরব না। কি এখন কার যুগে তো ওর মতো মাইয়া পড়া লেখুন এর কথা, আর মাইয়ার ওপর দিয়ে কি যাইব, তার উপর এত উচ্চ পরিবারে দিয়েছস, যেখানে আসলে শ্বশুর একটা রাগী মানুষ, সব সময় চড়া মেজাজে চলাফেরা করে। সাবিনা বেগম বলল, দেখো মা, নিজের মেয়ের চিন্তা করো তো, কার সাথে আমাকে বিয়ে দিয়েছো দেখেছো তুমি? তোমার মেয়ের বড়, তোমার জামাই কিনা আসলের স্বামীর কোম্পানিতে ওয়েটারের কাজ করে, চা বিলি করে দিচ্ছে। আমার তুলনায় ভালো বাড়ি ঘর, খাওয়া দাওয়া, সংসার পেয়েছে সে, আর কি চাই ওর? তা বাদে আসল আর ওর ভাইকে কতদিন যাবৎ রাখলাম আমার বাড়িতে, খাইয়ে পরিয়ে রাখলাম, নিজের ফুপুর জন্য এতটুকু করে সে কিন্তু মরে যাবে না? তুমি একটু বেশি ওর জন্য চিন্তা করছো না? রান্নাঘরে ঢুকে মা মেয়ে আসলের বিষয়ে কথাবার্তা করছিল। সাবিনা ও রাবিয়া খানম একটু পর হাত প্লেট নিয়ে রুনু ঢুকেই কথাগুলো বলতে শুরু করলো, ঠিক বলেছো মা, সত্যি তো, সে তো মরে যায়নি, ঠিক মতোই ওই দামড়া ছেলেটার সাথে আসল সংসার করছে। ওর জায়গায় নিজের মেয়েকে চিন্তা করে দেখছো? নবী কোথাকার, এত নিচে নেমে গেছো তোমরা? এত কম বয়সে ওকে বিয়ে দিয়ে দিলে, আবার গর্ব করে সেই কথাগুলো বলছো। রুনু দরজার আড়াল থেকে সব কথা শুনে ফেলেছিল মা আর নানির কথাবার্তা। সব কিছু বলার পর রুনু তার নানির কাছে দাঁত কেলিয়ে কাছে গিয়ে বসে বলল, বুড়ি, তুই নাটকে সেরা, মেয়ের দিকেও থাকিস, আবার ছেলের সন্তানের দিকেও থাকিস। আমার তো মন চাই তোর এই অভিনয়ের জন্য তোকে একটা গিফট দিতে। রাবিয়া খানম প্রশ্ন করে বলল, কি দিবি আমারে তুই? রুনু বলল, আমি ভাবছি তুই যখন মরবি, তোর কবরের ওপর আমি মাজার তৈরি করব, আর সেখানে তামাশা দেখার জন্য প্রচুর লোক জড়ো হবে, আমি গান ধরব। রনু হাততালির সুরে সুরে বলল, আরে আমার নানি লাখে একটা, আমার নানি লাখে একটা, বুড়িটা আমার নাটকেই সেরা।
পাশ থেকে খুন্তির হাতে নিয়ে বিকট চিৎকার দিল সাবিনা বেগম। রুনুর মা। রুনু তা দেখে চোখ জোড়া বড় বড় হয়ে গেল। আমি নিচে আসাতে সবাই এত চুপ হয়ে গেল কেন? কি হয়েছে মাহিদ? ডেকে এনে এমন মুক্তি হয়ে গেলি কেন? কি বলবি বল। পুরো ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতার নীরবতা নেমে গেছে। জামান চৌধুরী নুবানের দিকে তাকিয়ে বলল, এই বাচ্চাটাকে ভেতরে নিয়ে যাও ছোট্ট বৌমা। পারুল কোনো কথা না বলেই নুবানের হাত ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে চলে গেল। আফজা বেগম বেশ ভয়ে বললেন, কি হয়েছে কি? কিছু না বললে আরও ভয় করছে আমার। কি হয়েছে সাদ বল আমায় বাপ, বল আমায়। সাদ তার উত্তরে বলল, আমি নিজেই তো এখনও জানি না কি হয়েছে। জামান চৌধুরী তার মেয়ে রোশনী ও কাজের মেয়ে চুমকিকেও চলে যেতে বলে ড্রয়িং রুম ছেড়ে। এইসব দেখে আফসা বেগম বার কয়েক জিজ্ঞাসা করেন, কি হয়েছে সাদের বাবা? আপনি কিছু বলছেন না কেন? জামান চৌধুরী বলল, একটু দেরি করো, সব জানতে পারবে। তোমার ছেলে কি করেছে? চাঁদ বলল, কি করেছি আমি? পাশ থেকে চাঁদের ছোট্ট ভাই মাহিন বলল, ভাইয়া তুমি কাকে অজান্তে অ্যাক্সিডেন্টে করে মেরে ফেলেছ তা তুমি জানো? চাঁদ বলল, আমি সেই সময়ে মাতাল অবস্থায় ছিলাম। আমার দ্বারা অজান্তেই সে ক্ষতি হয়ে গেছে। এটা আগেই আমি তোমাদের বলছি, কিন্তু আজকে কেন কথা তোলা হচ্ছে? তার মানে তোমরা জানতে পেরেছো কে সেই লোক? মাহিদ চাঁদের কাছে গিয়ে বলল, যাকে তুমি মেরে ফেলেছো সে কে জানো তুমি? চাঁদ কৌতূহলী হয়ে বলল, কে? মাহিদ বলল, সে হলো তোমার বইয়ের বাবা, তোমার শ্বশুর রমজান উদ্দিন। আসলে বাবা তিনি তোমার বইয়ের বাবা হয়। একথা শোনার পর যেন চাঁদের সব কিছু উল্টো পালট হতে শুরু হলো, যেন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। চাঁদের কপালে ঘাম জমে গেছে মুহূর্তের মধ্যেই। সে ভাবলো, যার বাবা মৃত্যুর জন্য সেই দায়, তাকে এ বাড়িতে বিয়ে করে এনেছে। নিজের অজান্তেই সে আসল জানতে পারলে কি করবে তার সাথে? চাঁদ ধীর পায়ে নিজের বাবা জামান চৌধুরীর কাছে গিয়ে বলল, বাবা, আজ যদি খারাপ আর ভালোর পার্থক্য বুঝতে পারতাম, তাহলে আমার দ্বারা কারো এত বড় ক্ষতি কখনোই হতো না। জানো তুমি, আজ যদি নেশা না করতাম, মাদক আসক্ত না হতাম, তাহলে হয়তো আমিও আর সবার মতো শান্তিপূর্ণভাবে চলতে পারতাম। কেউ যদি জান্নাত আর জাহান্নামের পার্থক্য যদি আমাকে কেউ বোঝাতো, তাহলে হয়তো আমি এই ভুল করতাম না। আমি নেশা করে ওই মাঝ রাস্তায় এভাবে কাউকে পিষে ফেলতে পারতাম না। কথাগুলো যখন চাঁদ বলছিল, তখন তার চোখ লাল রক্তিম ধারণ করতে শুরু করলো। নিজের বাবার খুব কাছে গিয়ে চিৎকার করে বলতে শুরু করলো, জামান চৌধুরী, তোমার এই পাপ কাজকর্মের বিষয়ে সবাইকে জানানোর সময় চলে এসেছে। আমি শুরু করেছি, আমি শেষ করব। তুমি শুধু দিন গুনতে শুরু করো। এত বিলাসবহুল সব জায়গায় জমি তোমার হাতে হয়তো আর থাকবে না। অন্যের সন্তানকে কাজ থেকে সরাতে গিয়ে আজ নিজের সন্তানকে হারিয়ে ফেললে তুমি। বাবা, আমি মুক্তি চাই এই জীবন থেকে। সত্যি আর চাপা থাকবে না। এই তোমার ছেলে সাদ আমির চৌধুরী বলছে, সঠিক পথে চলে আসো। হয়তো এখনো সময় আছে তোমার জন্য। আর আমাকেও আসতে দাও। নোংরা পথে হাঁটা বন্ধ করে দাও বাবা। মাহিদ নিজের ভাইয়ের এমন অবস্থা দেখে আচমকাই তার পিছু থেকে তার ঘাড় বরাবর একটা ইঞ্জেকশন পুশ করে। সেটা করার সাথে সাথেই চাঁদ মাটিতে গড়িয়ে পড়ে। এত কিছু দেখে আফসা বেগম পাগলের মতো কান্না শুরু করে দেয়, কিন্তু চাঁদের বাবার চোখে মুখে তেমন কোনো প্রভাবই দেখা দেয় না। তিনি এমনভাবে দাঁড়িয়ে আছেন যেন সেখানে কিছুই ঘটেনি। গল্প চাঁদের আসল। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।